যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলছি আপনারা সাবধান হন, কারণ এই ডিসেম্বর মানে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি রয়েছে, আর তারপরেই কিন্তু বড়সড় বিপদ ঘনিয়ে আসতে পারে আপনাদের ওপর। কেন বলছি এ কথা? আপনারা তো বারবার হুমকি চমকি ধমকি এইসব দিচ্ছেন, কলকাতা দখল করে নেব, বাংলা বিহার ওড়িশা দখল করে নেব, কেউ আবার এক পা এগিয়ে গিয়ে বলছেন লালকেল্লায় পতাকা তুলে দেব। আমি তাদের বলি যে আপনারা এবার হন, আপনারা সচেতন হন, আপনাদের এবার বিপদ একেবারে শিরে শিরে সংক্রান্তি বলে ঠিক সেই অবস্থা। হ্যাঁ, পৌষ সংক্রান্তি আসতে দেরি রয়েছে, সবে পৌষ মাস পড়েছে, কিন্তু আপনাদের শিরে সংক্রান্তি। কোথায় সেই সংক্রান্তি, শিরে সংক্রান্তি, এবার সেটাই বলবো আপনাদের। দেখুন, প্রথমে যে ব্রেকিং এর দিকে আমাদের নজর রাখতে হবে এবং বাংলাদেশের জনগণকেও বলবো সেই ব্রেকিং এ নজর রাখুন। দেখুন, ডিসেম্বর ডেডলাইন। কেন বলছি এই কথা? ডিসেম্বরে চট্টগ্রামে হতে পারে আক্রমণ। কোথায় আক্রমণ? চট্টগ্রামে। কারা আক্রমণ করবে? দেখুন, গেরিলা কায়দায় আরাকান সেনার আক্রমণের সম্ভাবনা। এই আরাকান আর্মির ভয়ে আপনারা কাঁপছেন, আমি জানি। রেগুলার আপনাদের এই মায়ানমার সীমান্ত উত্তপ্ত হয়ে আছে, আমরা দেখছি। আর এবার গেরিলা কায়দায় এই হানা হতে পারে, সেটা বলছে কারা? না, আপনাদেরই সংস্থা, আপনাদেরই গোয়েন্দা কর্তারা বলছেন যে এবার হামলার এলাকা নির্দিষ্ট হয়ে গিয়েছে। তার মানে শুধু সময়ের অপেক্ষা। ডিসেম্বর ডেডলাইন, আর তার মধ্যে আরাকান বাহিনী হামলা চালাতে পারে। কি কি হতে পারে, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখুন। এয়ারক্রাফট, অত্যাধুনিক অস্ত্র ব্যবহার হতে পারে। ভয় পাচ্ছেন? দেখুন, বাংলাদেশের সীমান্তে সেনা মোতায়েন হচ্ছে, সেনা মোতায়েন হচ্ছে। বাংলাদেশ যথেষ্ট এই মুহূর্তে চিন্তিত তাদের বর্তমান এবং অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে। আর এদিকে ইন্দো বাংলাদেশ সীমান্ত, সেখানে গুলি করে বাংলাদেশি ড্রোন নামানো হচ্ছে। বাংলাদেশি ড্রোন ভারতের আকাশে উড়বে কেন? সীমান্তে মোতায়েন। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত যে সমরাস্ত্র, সেটা ব্যবহার করা হচ্ছে সীমান্তে। ইউক্রেনের যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে বিমান বিধ্বংসী ম্যান প্যাড। সতর্ক হন, বারবার বলছি, ভারতের সীমান্তে ড্রোন টোন না উড়িয়ে নিজের দেশ সামলান। চট্টগ্রামে যদি এইভাবে আক্রমণ চলতে থাকে, আপনারা পারবেন তো? সেটার জন্য ব্যবস্থা করুন, সেটার কথা ভাবুন। ভুলে যান এই মুহূর্তে ভারতকে, ভুলে যান। আমি আবার বলবো, পশ্চিমবঙ্গের যা ভৌগোলিক মানচিত্র গোটা পৃথিবীর ইতিহাসে, তার থেকে হয়তো সামান্য কিছু বড় হবে আপনার দেশ। আমি আপনার দেশের সেনাবাহিনী, আপনার দেশকে কুর্নিশ জানিয়ে বলছি, সচেতন হন, নিজের দেশের কথা ভাবুন, নিজের দেশের মানুষের কথা ভাবুন। এবার কি ধরনের এই আক্রমণ কি হতে পারে সেগুলো একটু বিশদে জানাবো আপনাদের। সত্যজিৎ মুখোপাধ্যায়, চিফ রিপোর্টার, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন। সত্যজিতের কাছ থেকে একটু জানতে চাইবো যে বারবার যারা কলকাতা দখলের ফাঁকা বুলি দেয়, এবং তার মধ্যে কিছু প্রাক্তন সেনারাও রয়েছেন যারা হাঁটতে পারছেন না ভালো করে, মিছিলে বেরিয়ে পড়েছেন, ছবিগুলো দেখাচ্ছি, প্রতিনিয়ত দেখাচ্ছি, হুঁশ ফেরে না বাংলাদেশের। তারা যখন মায়ানমারে, এই মায়ানমার সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে, আরাকান আর্মি ঢুকে পড়লো বলে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের এই অবৈধ সরকারটা এখনো ভাবছে যে ভারতের সীমান্তে ড্রোন ওড়াই, নিজের দেশ সামলান আগে। সত্যজিৎ, কি অবস্থা, কিভাবে হতে পারে এই হামলাটা, কি কি তথ্য রয়েছে? একদমই, আমরা যে তথ্য বলবো আজকে তা সত্যি ভয়ানক, এবং নির্দিষ্টভাবে বাংলাদেশের একটা বড় অংশ বারে বারে বলছে যে ভারতীয় মিডিয়া নাকি উস্কাচ্ছে। তো ভারতীয় মিডিয়া উস্কাচ্ছেন, আমরা সঠিক তথ্য পেশ করছি, তা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখে নিন, এবং আমরা যে তথ্য দিচ্ছি মিলিয়ে নেবেন প্রত্যেকটি সময়ের সঙ্গে সঙ্গে। এবং নির্দিষ্টভাবে প্রথম বলি, 6 ডিসেম্বর মোহাম্মদ ইউনুস, তদারকি সরকারের প্রধান, তার যে মুখ্য উপদেষ্টা হিজবুত তাহরির জঙ্গি সংগঠনের মাথা মাহফুজ আলম, তিনি একটা নির্দিষ্টভাবে তিনি সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন। তাতে তিনি ভারতবর্ষের বিশাল একটা অংশ নিয়ে সেটা দখলের স্বপ্ন দেখছেন। একটি তদারকি সরকার, তার উপদেষ্টা, সে আর একটা জঙ্গি মাহফুজ আলম, সে ভারত দখলের হুমকি দিচ্ছে সোশ্যাল সাইটে। সেই ছবি আমরা স্ক্রিনে দেখাবো। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে কড়া ধমকানি এবং ভারতের ধমকের পরিপ্রেক্ষিতে সুরসুর করে সেই পোস্টটি মাহফুজ আলম তার ফেসবুক অর্থাৎ নির্দিষ্ট সোশ্যাল সাইট হ্যান্ডেল থেকে মুছে ফেলেন। কিন্তু ততক্ষণ সেটি ভাইরাল হয়ে গেছে। মাহফুজ আলম ভারত দখলের হুমকি দিচ্ছে, এটা কি উস্কানি নয়? এটা তো উস্কানি নাকি অন্য কিছু? দ্বিতীয় বিষয় হলো, সেখানকার প্রাক্তন সামরিক কর্তা ক্যাপ্টেন অলি,
ক্যাপ্টেন অলি তিনি কি বলছেন যে প্রয়োজনে আমরা ভারতকে পরমাণু শিক্ষাও দেব। নিজেদের মানে অর্থাৎ তাদের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, তারা বলছেন যে তারা নাকি ভারতকে পরমাণু অস্ত্রের সবক শিখিয়ে দেবেন। কি বলেছেন ক্যাপ্টেন অলি একটু দর্শকদের শোনাবো। আল্লাহকে ভয় করেন, নববধূর ফাঁদে পড়েন না, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। দেখুন নির্দিষ্টভাবে যে ছবি দেবারতী, তাতে বাংলাদেশের মিডিয়া বলছে, বাংলাদেশ বলছে যে আমরা নাকি উস্কাচ্ছি, কিন্তু যে ছবি দেখতে পাচ্ছি তাতে ক্যাপ্টেন অলি সরাসরি পরমাণু অস্ত্রের ব্যবহারের হুমকি দিচ্ছেন। এবং সেই অবস্থা দাঁড়িয়ে নির্দিষ্টভাবে লুৎফরজামান বাবর, যে আইএসআই নিয়ন্ত্রিত জঙ্গি নেতা, 2004 সালে ভারতের 7 সিস্টারে তিনি অস্ত্র পাচার করার চেষ্টা করেছিলেন 10 ট্রাক ভর্তি, তাকে সম্প্রতি ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে, উন্মুক্ত দুহাত তুলে বেরিয়ে পড়েছেন। এবং এই লুৎফরজামান বাবরের মূল লক্ষ্যই হচ্ছে এই মুহূর্তে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে কি করে জঙ্গি নেটওয়ার্ক বানানো যায়, সেটাই মূল লক্ষ্য বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট ইতিমধ্যে আসছে। এইখানে তোমাকে বিরত করে জানতে চাইবো, তুমি বাবরের প্রসঙ্গ উল্লেখ করলে, সেক্ষেত্রে যদি এইটা তোমার কাছে প্রশ্ন রাখি যে এই মুহূর্তে এই যে সরকারটা বাংলাদেশে চলছে সম্পূর্ণ একটা অবৈধ সরকার, যারা নিজস্ব সংবিধানকেই মানছে না। এই সরকারটার উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তাদের মধ্যে সূত্র বা তথ্য মারফত যা যা খবর আমাদের কাছে আসছে যে কেউ আইসিসের খুব ঘনিষ্ঠ বা কেউ অন্য কোনো জঙ্গি গোষ্ঠী, কিন্তু এর সঙ্গে উপদেষ্টাকারী হিসেবে বিএনপির কেউ কেউ রয়েছেন কি সত্যজিৎ? এক, দুই হচ্ছে যদি সেটা থেকে থাকেন তাহলে এই যে ক্রমশ এই নির্বাচনের সময়টাকে পিছিয়ে দিচ্ছেন ইউনূস সরকার, সেইটা কি এই সম্পূর্ণ উপদেষ্টা মণ্ডলীর উপদেশেই পেছোচ্ছেন? আর এই পেছনোর পেছনে তাহলে কি কারণ রয়েছে সেটাও যদি একটু তুলে ধরো। আর সেক্ষেত্রে বিএনপির অন্দরে কোথাও কি প্রার্থী দেওয়া থেকে শুরু করে এই পুরো প্রসেসিংটায় থাকা থেকে শুরু করে পুরো ইলেকশন প্রসেসিংটা থাকা থেকে শুরু করে বিএনপির অন্দরেও কি কোথাও অন্তর্কলহ সামনে আসতে পারে? দেখো, বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল ইস্যুসগুলোকে আমরা তুলে ধরবো, একই সঙ্গে বাংলাদেশকে ঘিরে তুমি যে প্রশ্ন করছিলে যে বিএনপির উপদেষ্টা আছে কিনা, সেরকম ভাগে ভাগে বিভিন্ন বিষয়গুলো তো পরবর্তী সময় আমরা নিয়ে আসবো। আপাতভাবে যে থ্রেট হয়ে রয়েছে বাংলাদেশের তরফে, সেই ছবিটাও আমরা তুলে ধরবো দেবারতী। এবং সেই ছবির জায়গা থেকে কি তথ্য আমাদের কাছে আসছে, সেই তথ্য হলো যে মেঘালয় বর্ডারে নির্দিষ্টভাবে দুদিন আগেই আমরা যে ছবি দেখেছি যে বাংলাদেশি ড্রোন, সেই ড্রোনকে মেঘালয় পুলিশ, যে আননোন ড্রোন ছিল সেই ড্রোনকে পুলিশ গুলি করে নামিয়েছে, সেই ছবি আমরা স্ক্রিনে দেখাবো। মেঘালয়ে বাংলাদেশ সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে যে বাংলাদেশি ড্রোন, সেই আননোন ড্রোনকে নামানো হয়েছে গুলি করে। এবং নির্দিষ্টভাবে প্রেসেটন চিনসন, মেঘালয়ের ডেপুটি চিফ মিনিস্টার, তিনি বিষয়টি কনফার্ম করেছেন। এবং এই মুহূর্তে ঢাকা থেকে উড়ে চেরাপুঞ্জি পর্যন্ত যে TB2 ড্রোন, যার কোড নেম TB2R171, এই ড্রোনটি এই মুহূর্তে ওই চত্বরে উঠছে নির্দিষ্টভাবে ভারতকে চমকানোর জন্য। এবং যে ছবি আমরা দেখেছি যে নির্দিষ্টভাবে এই ড্রোন উঠছে, একই সঙ্গে যশোরে, ভাবনার বাইরে যে চেনা দেশ অচেনা ছবি, যশোরে সেখানে আইসিস জঙ্গিরা সেখানে একটি মাদ্রাসায় গিয়ে বন্দুক পরিবেষ্টিত হয়ে মুখ ঢেকে, সেই ছবি সোশ্যাল সাইটে ভাইরাল। তারা অ্যারাবিক ভাষায় যে হুমকি দিচ্ছে তার অর্থ জিহাদ এবং কোতল। যে হুমকি তারা দিয়েছে যশোরে অর্থাৎ পশ্চিমবঙ্গের একেবারে সংলগ্ন অংশে আইসিস জঙ্গি, পশ্চিমবঙ্গের সংলগ্ন অংশে বাংলাদেশের যে অকুপাইড এরিয়া বা বাংলাদেশের এরিয়া, সেখানে আইসিস জঙ্গিদের উপস্থিতি। জঙ্গিরা কি বলছে অ্যারাবিক ভাষায়, কোতল এবং জিহাদের হুমকি দিয়েছে, সেই হুমকিও আমরা দর্শকদের শোনাবো। النار لقلوب أصحاب النبي إلى غيره وإن كان مرادهم غير احتجاج على الله تبارك وتعالى أن الكفار إذا رجعت من ساعة القتال فأخذت آثارهم الأصلية وفي
أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار আমরা নির্দিষ্টভাবে চুপ করে থাকতে পারি না দেবরতী, যে কারণে আমরা যে তথ্য জানানোর চেষ্টা করব যে ইউক্রেন যুদ্ধে, ভারত সীমান্তে যুদ্ধের হুমকি, ভারতকে পরমাণুর হুমকি, যে কারণে ভারত সীমান্তে ইতিমধ্যেই আপনার বাংলাদেশ সীমান্তে ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে অস্ত্রটি প্রথম ব্যবহার করেছিল ক্রাসুরকা, আমরা বলছি ক্রাসুরকা যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের নাম্বার 1 যে সমরাস্ত্র সারা বিশ্বে, সেই ক্রাসুরকা আমরা ইতিমধ্যেই বাংলাদেশ সীমান্তে অর্থাৎ আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করেছি এবং আমাদের শিলিগুড়িতে S-400 অ্যাক্টিভ করা আছে। কিন্তু যে গোয়েন্দা তথ্য আসছে তাতে S-400 সামান্যতম ওদের এয়ারক্রাফট মুভমেন্ট হলে সঙ্গে সঙ্গে সেটাকে ধূলিসাৎ করে দেবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যে ছবি আসছে তাতে একটা বিষয় উঠে আসছে যে মৌলবাদীদের হাতে বেশ কিছু অ্যাটাক ড্রোনস চলে গেছে, গোয়েন্দা রিপোর্ট আসছে, যে কারণে আমাদের MR SAM এবং আমাদের আকাশ এবং একই সঙ্গে তোমাকে বলবো যে S-125 পিচোরা, এটা রাশিয়ান একটা এয়ার ডিফেন্স যেটা আমাদের বেঙ্গল বর্ডারে এই মুহূর্তে অ্যাক্টিভ করা রয়েছে এবং এই প্রত্যেকটি এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে মিসাইল অ্যাক্টিভ করানো রয়েছে। অর্থাৎ কোনো রকম যদি মিস অ্যাডভেঞ্চার করে মৌলবাদীর দল তাহলে মুহূর্তের মধ্যে সেটাকে ধূলিসাৎ করার ক্ষমতা ভারত রাখে। এবং একই সঙ্গে মেঘালয়ে যখন পুলিশ বাংলাদেশি ড্রোনকে গুলি করে নামায়, তারপর যে ছবি দেখাবো যে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে, BSF এর হাতে যে তথ্য আমরা পাচ্ছি, ম্যানপ্যাড তুলে দেওয়া হয়েছে, অ্যান্টি এয়ারক্রাফট ম্যানপ্যাড আমরা তুলে দেওয়া হয়েছে। স্ক্রিনে আমরা দেখাবো যে এই প্রথম BSF এর হাতে পূর্বাঞ্চলে বাংলাদেশ সীমান্তে ম্যানপ্যাড তুলে দেওয়া হয়েছে। এই ম্যানপ্যাডের কাজটা কী হবে, যদি কোনো এয়ারক্রাফট মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করে বাংলাদেশ পার্টে, তাহলে এই ম্যানপ্যাডের মাধ্যমে নির্দিষ্টভাবে মুহূর্তের মধ্যে সেটাকে ধ্বংস করা সম্ভব এবং একদম কাঁধে সেটাকে রেখে, ম্যানপ্যাডটাকে রেখে একেবারে 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে যে কোনো এয়ারক্রাফট সেটাকে নিমেষের মধ্যে ধ্বংস করার ক্ষমতা এই মুহূর্তে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং সেভাবেই আমরা পুরো বর্ডারে এই BSF এর হাতে বাংলা সীমান্তে, অসম সীমান্তে, মেঘালয় সীমান্তে ম্যানপ্যাড তুলে দেওয়া হয়েছে। এবার যে তথ্য দেবরতী আসবো, যে ছবি আসছে তা অতি গুরুত্বপূর্ণ, তা হলো যে নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে গোয়েন্দা রিপোর্ট আসছে এবং আমি তোমাকে বলবো যে ভারতের তরফে যিনি গোয়েন্দা কর্তা বিক্রম সুদ এবং নির্দিষ্টভাবে হানিফ বক্সি, তারা যে নির্দিষ্ট তথ্য জানাচ্ছেন এবং তার পাশাপাশি যে তথ্য আমাদের কাছে আসছে তাতে আরাকান আর্মি অতি দ্রুত ডিসেম্বর মাসের মধ্যেই নির্দিষ্টভাবে বাংলাদেশে প্রবেশ করবে, এই তথ্য এসছে। কোথা থেকে প্রবেশ করবে তার একটা নির্দিষ্ট তথ্য ইতিমধ্যে গোয়েন্দারা পেয়েছেন এবং যে গেরিলা কায়দায় জুংটাক সরকার 35তম স্থানে অ্যাজ মিলিটারি ফোর্স তারা রয়েছেন, তাদেরকে গেরিলা কায়দা হারিয়েছে এই আরাকান আর্মি। ঠিক সেইভাবে বারে বারে আক্রমণ চালাবে এই আরাকান আর্মি। ঠিক কোন অংশ থেকে আরাকান আর্মি প্রবেশ করতে পারে আমরা সেটা ম্যাপ করে দেখানোর চেষ্টা করব। আমরা মুখে বলে দিচ্ছি যে নাফ নদী, যে নাফ নদীতে ইতিমধ্যেই বাংলাদেশি সৈন্যবাহিনী বা যে তাদের কোস্টগার্ডকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন নিরাপত্তার কারণে, সেই নাফ নদী হয়ে টেকনাফ হয়ে প্রবেশ করবে। এরপর উখিয়া, কক্সবাজার এবং কুতুবুদ্দিন আইল্যান্ড, উখিয়া, কক্সবাজার এবং কুতুবুদ্দিন আইল্যান্ডে ব্যাপকভাবে আরাকান আর্মি গেরিলা আক্রমণ চালাবে। কেন এই প্রশ্ন, কেন তারা সেখানে যাবে? তার কারণ যে জঙ্গি নেতা আরাকান আর্মি নির্দিষ্ট হবে ARSA অর্থাৎ আরাকান স্যালভেশন আর্মি যেটা রয়েছে, তার যে নেতার জন্য যে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ট্রেনিং নিয়েছিল, এই জন্নুর জঙ্গি বাহিনী রয়েছে এই কক্সবাজার এবং এই গোটা এরিয়ায়, সেটা আরাকান আর্মি ইতিমধ্যেই জেনে ফেলেছে। এবং আরাকান আর্মির তরফে যিনি লিডার তোয়াং ব্রাত নায়াং, তিনি ইতিমধ্যে বেজিংয়ে রয়েছেন বলে আমরা জানতে পারছি। সেইখান থেকে পুরো নির্দেশ আসছে এবং এই অংশ থেকে আরাকান আর্মি প্রবেশ করতে চলেছে টেকনাফ হয়ে, উখিয়া হয়ে একেবারে সরাসরি কুতুবুদ্দিন আইল্যান্ডের চীনের প্রসঙ্গ তুমি যখন তুলছো সত্যজিৎ, তাহলে একটা প্রশ্ন এখানে একটু রাখতে চাইবো। যেহেতু অজিত দোভালের সঙ্গে চীনের একটি গুরুত্বপূর্ণ, চীনে তিনি ছিলেন এবং একটা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, এই রকম একটা আবহে যদি এটা হয় তাহলে চীনের কোনো ভূমিকা, কারণ বারবার কথা বলা হয়েছিল যে বাংলাদেশের এই দাদাগিরি দেখানোর যে চেষ্টা বা চোখ রাঙানোর যে চেষ্টা, সেটার পেছনে পাকিস্তান এবং চীনের মদত রয়েছে। এখন অজিত দোভালের সঙ্গে চীনে একাধিক বৈঠক হওয়ার পরে এখন তুমি বলছো যে আরাকান আর্মি তাদেরও কি কোথাও একটা এই চালিকা শক্তির কাজ এই মুহূর্তে চীনে
মানে চীনের তরফ থেকে হতে পারে বা আসতে পারে? আর যদি সেটা হয় তাহলে বাংলাদেশের মাথার উপর থেকে কি চীন হাত তুলে নিচ্ছে, এরকম কোনো সম্ভাবনা কি তৈরি হচ্ছে? দেখো, দুটো ছবি এই মুহূর্তে দিয়ে রাখবো যে আমাদের এনএসএ অজিত ডোভাল গতকালই এক্স হ্যান্ডেলে চীনের সঙ্গে যে অত্যন্ত সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছেন এবং বেজিংয়ে এই মুহূর্তে রয়েছেন রাশিয়ার এনএসএ নিকোলাস পিত্রস এবং ভারতের তরফে অজিত ডোভাল এবং চীনের যিনি এনএসএ আছেন তাদের আলোচনা চলছে। এবং কাকতালীয়ভাবে হলো এটা সত্যি যে আরাকান আর্মির যিনি চিফ তোয়াং ম্রাথ নায়াং, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন দীর্ঘদিন ধরে এবং তিনি এসে নিজে অস্ত্র হাতে তুলেছেন এই রোহিঙ্গাদের অত্যাচারে বলে বিভিন্ন তথ্য আসছে, সেই তোয়াং ম্রাথ নায়াং যিনি আরাকান আর্মির মুখ্য কমান্ডার, তিনিও এই মুহূর্তে বেজিংয়ে আছেন। আমরা তো বলতে পারবো না যে আরাকান আর্মির চিফের সঙ্গে এই তিনটি মহাশক্তিধর দেশের কোনো আলোচনা হয়েছে কিনা, তবে তিনি এই মুহূর্তে রয়েছেন সেখানে এবং যে অস্ত্র ইতিমধ্যে আরাকান আর্মি ব্যবহার করছে সেই অস্ত্রের কথাই বলে দিই, টাইপ 56, AK-47, LMG, MMG এবং FN অ্যান্টি এয়ারক্রাফট গান, এই প্রত্যেকটি অস্ত্রই চীনের তৈরি। একমাত্র AK-47 বাদে এই টাইপ 56, FN-6 এই প্রত্যেকটি অস্ত্র চীনের তৈরি। এবং নির্দিষ্টভাবে যে তথ্য আসছে তোমাকে বলে রাখবো যে সেই পরিস্থিতি তৈরি হয়েছে একদম মহাশক্তিধর দেশগুলোর আলোচনার মধ্যে দিয়ে। জুংটা সরকার মায়ানমারে, তার উপর এই প্রেশার আসতে চলেছে বা সম্ভবত হাত বদলের পথে যে আরাকান আর্মির হাতে জুংটা সরকারের যে বিপুল পরিমাণ যে এয়ারক্রাফট রয়েছে, আমি নাম বলে দিচ্ছি, যে 33টা MiG-29, 4টে সুখোই এবং 16টি JF-17, এই সমস্ত এয়ারক্রাফট যেগুলো জুংটা সরকারের হাতে আছে তা আরাকান আর্মির হাতে যেতে চলেছে, তারা পেতে চলেছেন। এই এয়ারক্রাফটগুলো পেয়ে গেলেই তখন প্রশিক্ষিত আরাকান আর্মি তারা টেকনাফ পেরোনোর চেষ্টা করবেন, এই সম্ভাবনা তীব্র। বেশ।